রহস্য ও রোমাঞ্চকর গল্পের সমাহার আমাদের দ্য মিস্ট্রি টেলার। আজ দ্য মিস্ট্রি টেলারে আপনার জন্য অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা গল্পের শুরুই মৃত্যুর পরে। গল্প পাঠে সৌম্য, গল্পের সূত্রধার আমি রৌনক। শুরু হচ্ছে অভিজ্ঞান রায়চৌধুরীর গল্পের শুরুই মৃত্যুর পরে। সাদা কালো ছবি হলদেটে হয়ে গেছে, ভারী সুন্দর কাঠের কাজ করা ফ্রেমে লাগানো। অবাক হয়ে দেখছিলাম, এত সুন্দর একটা ছবি দোকানের হাজারটা টুকিটাকি জিনিসের মধ্যে অযত্নে পড়ে আছে। পাশে কলমদানি, চিনেমাটির পাত্র, ঘর সাজানোর হরেক রকম জিনিস, পুরনো ডিনার সেট। কিন্তু এই ছবিটার মধ্যে এক অন্যরকম আকর্ষণ আছে। একবার তাকালে পাশের অন্য কিছুতেই যেন চোখ পড়ে না। ফ্রেমে যে সাদা কালো ছবি, তার কথায় আসা যাক। সাদা কালো স্কার্ট পরে দুটো বাচ্চা মেয়ে সোফায় বসে আছে। দেখে বিদেশিনী মনে হয়। ছবিটা খুব পুরনো। যে সোফায় বসে আছে সেটা কিরকম ছিল তাও বোঝার কোনো উপায় নেই। প্রায় মিশে গেছে পিছনের দেওয়ালের সঙ্গে। ছবির বাঁদিকের মেয়েটার সোনালি চুল, চোখ বন্ধ, মুখে প্রশান্তির ছাপ। হাত দুটো পেটের উপরে একটার উপরে আর একটা রেখে বসে আছে। তার পাশে আর একজন প্রায় ওরই বয়সী মেয়ে, বয়স সামান্য কমও হতে পারে। একই পোশাক, কিন্তু মুখের মধ্যে কি যেন অজানা বিষণ্ণতা। চোখের মনি সবুজ রঙের, চোখ আধবোজা। মনে হয় যেন খুব বকা খেয়ে অনেক কান্নাকাটির পরে পাশে এসে বসেছে। বাঁদিকের মেয়েটা বোধহয় ওর দিদি হবে। তার ঘাড়ে মাথা ঠেকিয়ে হেলান দিয়ে বসে আছে। অনেকক্ষণ হাতে নিয়ে দেখছি দেখে দোকানের মালিক আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমাকে বলে উঠল, কয়েকদিন আগেই ছবিটা এসেছে, খুব পুরনো ছবি, একদম অ্যান্টিক। 100 বছরের পুরনো হলেও অবাক হব না। নেবে? কিরকম দাম? এইসব ছবির দাম অনেক হওয়া উচিত, কিন্তু আমাদের এখানে তো আর সেরকম সমজদার খদ্দের আজকাল আর বেশি আসে না, তাই 2-4 হাজারে দিয়ে দেব। তবে একদম, আর কমাবো না। কি যেন ছিল ছবিটায়, তাই বিনা বাক্য ব্যয়ে ওই দামেই কিনে নিলাম। এবার আমার পরিচয় দিই। আমি অনিন্দ্য মুখার্জি। কিছুদিন হলো চার্টার্ড পাশ করে কলকাতায় একটা নামী কোম্পানিতে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে জয়েন করেছি। বলতে বাধা নেই, প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা পাই। তাই এরকম দু একটা বেহিসেবি খরচা করা আমার এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ছবিটা এনে ড্রয়িং রুমের দেওয়ালে লাগিয়ে রাখলাম, কিন্তু কি কারণে জানি না যতবার ওই ঘরে যাচ্ছিলাম ছবিটার দিকে চোখ চলে যাচ্ছিল। ডান দিকে বসে থাকা মেয়েটার চোখে মুখে এমন একটা বিষণ্ণতা মিশেছিল যে দেখলেই মন খারাপ হয়ে যাচ্ছিল। শীতকাল, সল্টলেকে যেখানে থাকি সেখানে রাত 8টার পরে রাস্তায় বিশেষ লোক দেখা যায় না। তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই রাস্তা আরো ফাঁকা। হঠাৎ কলিং বেলের আওয়াজ। এই বেলটা শুধু আমার নিচের ফ্ল্যাটের জন্য। বাড়িওয়ালা দোতলায় থাকে, তার আলাদা গেট, আলাদা কলিং বেল। একটু অবাক হলাম, এত রাতে, তাও আবার এরকম ঝোড়ো হাওয়া আর আকাশ ভাঙা বৃষ্টির মধ্যে কে আসবে আমার সঙ্গে দেখা করতে? তবে সুবেন হতে পারে। উঠে গিয়ে দরজা খুললাম। বাইরেটা অন্ধকার, বাইরের আলোটা খারাপ হয়ে গেছে। ঘরের ভিতরের আলো প্যাসেজের মধ্যে দিয়ে সামান্য যা একটু বাইরে গিয়ে পড়ছে, কিন্তু সেই আলোতে বোঝা যাচ্ছে এক মহিলা দাঁড়িয়ে। দেখেই বোঝা যায় বিদেশিনী। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু পোশাক ভারী অদ্ভুত।
একটা ছড়ানো স্কার্ট, ভিক্টোরিয়ান আমলে ভেতরে ক্রিনোলিন পরে তার উপরে স্কার্ট যেভাবে ইংরেজ মহিলারা পরতো ঠিক সেরকম, মাথায় হ্যাট। পরক্ষণেই যেন সে চেহারা ফের অন্ধকারে মিলিয়ে গেল। চোখের ভুল? অফিসের সারাদিন কাজের ক্লান্তির জন্যই হয়তো ভুল দেখেছি। ভিক্টোরিয়ান সময়ের উপরে একটা বই কিছুদিন আগে পড়ছিলাম, রিডার ডাইজেস্টের লাইফ ইন দ্য ভিক্টোরিয়ান এজ। সে বই পড়ার প্রভাব হবে হয়তো। সামনে কেউ নেই, বাইরে বৃষ্টি ভালোই হচ্ছে। ছাতাটা দরজার পাশেই রাখা ছিল, ওটা নিয়ে বেরিয়ে এসে বাইরেটা ভালো করে দেখলাম। কেউ কোথাও নেই। তারপর বাড়িতে ঢুকতে গিয়ে একটু অবাক হলাম। যতদূর মনে পড়ে দরজা খুলেই বেরিয়েছিলাম, কিন্তু হাওয়ায় দরজা বন্ধ হয়ে গেছে। দরজা খুলতে গিয়ে মনে হলো একটা ভিজে মাটির গন্ধ যেন বাড়ির ভেতরে ছড়িয়ে পড়েছে। এই গন্ধটা তো খানিক আগেও ছিল না। গাটা কেমন যেন ছমছম করে উঠল। মনে হলো ঘরের মধ্যের অন্ধকার যেন আরো বেড়ে গেছে। ড্রয়িং রুমে ঢুকতে গিয়ে একটা টুলে ধাক্কা খেয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম। বাপরে, উফ কি অন্ধকার, দেখাই যাচ্ছে না। উফ, কোনো রকমে সামলালাম। সোফায় বসে ফের টিভি চালু করলাম। আজকের বিশেষ বিশেষ সংবাদ। সেই একই খবর, তবু এই মুহূর্তে যেন ওই টিভির সঙ্গ বেশ ভালো লাগলো। শরীর ভালো লাগছিল না। রেস্টুরেন্ট থেকে কিছু খাবার এনেছিলাম, তাই গরম করে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। রাত তখন কটা বাজে জানি না, হঠাৎ ঘুম ভেঙে গেল। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু ঝোড়ো হাওয়া চলছে। মনে হলো পাশের ড্রয়িং রুম থেকে যেন কিছু শব্দ পেলাম। উঠে এলাম। কাছে আসতেই অন্ধকারের মধ্যেই বুঝতে পারলাম শব্দটা কি, যেন কারোর নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। আর তার সঙ্গে একটা মৃদু কথা বলার শব্দ। তার মধ্যে যেন কয়েকজনের কণ্ঠস্বর মিশে আছে। বাচ্চা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো। একটু খেয়াল করতে বুঝলাম ইংরেজি উচ্চারণ, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। কখনো কখনো একটু স্পষ্ট হচ্ছে। ড্রয়িং রুমের আলো জ্বাললাম। মুহূর্তের মধ্যে সব কথাগুলো যেন রেডিও স্টেশনের থেমে যাওয়া প্রোগ্রামের মতো হঠাৎ করে হারিয়ে গেল। ঘরের মধ্যে কোথাও কিছু নেই তো। ঘরের মধ্যে সেই মাটির গন্ধ যেন আরো স্পষ্ট টের পাচ্ছি, আরো কাছ থেকে। হঠাৎ চোখ পড়ল উল্টো দিকের সোফার উপরে। সকালে কেনা ছবিটা সোফার উপরে রাখা। এখানে কে নামিয়ে রাখলো? হঠাৎ স্পষ্ট দেখলাম মেয়ে দুটোকে। ছবির থেকে বাইরে চলে এসেছে, বসে আছে আমার সামনের সোফায়। ওদের উপরে ড্রয়িং রুমের হালকা নীল আলো এসে পড়েছে। ছবিটা আর ওখানে নেই। বাঁদিকের মেয়েটার চোখ এখনো বোঝা, কিন্তু ডান দিকের মেয়েটার হিমশীতল সবুজ চোখের দৃষ্টি ঠিক আমার উপরে। আর তাদের পিছনে দাঁড়িয়ে এক ইংরেজ মহিলা। তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন বাইরের থেকে কিছু মেঘ কুয়াশা ঘরের মধ্যে এসে জড়ো হয়েছে। মাথায় সেই হ্যাট। হৃদস্পন্দন যেন থেমে গিয়েছিল। ঘর জুড়ে তখন এক অদ্ভুত নীরবতা। খানিক বাদে খেয়াল করলাম সামনের সোফায় কেউ নেই। শুধু সেই দূর থেকে আসা ফিসফিসানির শব্দ যেন রয়ে গেছে। আস্তে আস্তে সে আওয়াজও হাওয়ায় মিলিয়ে গেল। সেদিন খানিক বাদে আমি আমার ঘরে ফিরে এসেছিলাম। সকাল হতেই ওই দোকানে গিয়ে হাজির হলাম। এ ছবির ইতিহাস আমার জানা দরকার।
ভদ্রলোক একবারেই আমাকে চিনে ফেলেছেন। আমার কিছু বলার আগেই দোকানি ভদ্রলোক বলে উঠলেন, কাল তুমি চলে যাওয়ার পরেই এক ভদ্রলোক এসেছিলেন ওই ছবিটার খোঁজে। নাম্বার দিয়ে গেছেন, বারবার বলে গেছেন ওনার সঙ্গে তুমি যেন অবিলম্বে যোগাযোগ করো। বলে একটা ছোট কাগজ আমার দিকে এগিয়ে দিলেন। কাগজে লেখা ডেভিড ওব্রায়েন, নিচে একটা নাম্বার লেখা। ফোন করলাম। উল্টো দিক থেকে একটা ভারী গলা শুনলাম। উনিই ফোন ধরেছেন। কিছুক্ষণ কথা হলো। যা বুঝলাম তা বেশ অদ্ভুত। ওই ছবিটা বহু বছর ধরে বংশ পরম্পরায় ওদের বাড়িতেই ছিল। ছবিতে কারা আছেন তা উনি জানেন না, তবে ওর ঠাকুরদার দাদু ছিলেন ইংরেজ, আর্মিতে উচ্চ পদে কাজ করতেন। ছবিটা সেই সময়ের ছবি হওয়া কিছু আশ্চর্যের নয়। তা ছবিটা নিয়ে চিন্তার কারণটা উনি ফোনে বলতে চাইলেন না। শুধু বললেন ওর পরিবারের বেশ কিছু দুর্ঘটনা ওই ছবির সঙ্গে যুক্ত আছে। এর বেশি আর কিছু বললেন না। ওর বাড়ির ঠিকানা জানালেন। বললেন আমি ছবিটার সম্বন্ধে বিশদ জানতে চাইলে ওর বাড়িতে আজ বিকেলের দিকে যেতে পারি। আমি এমনিতেও আজ অফিসে যেতাম না, তাই হাতে বেশ খানিকটা সময়ও ছিল। ওর বাড়ি রিপন স্ট্রিটে, পুরনো সাহেবী পাড়া। এখান থেকে বেশি দূরও নয়। একটা ট্যাক্সি নিয়ে রওনা হলাম। একসময় যে ব্রায়ানদের বেশ ভালো অবস্থা ছিল তা বাড়িটা দেখে বেশ বোঝা যায়। ডেভিড কথা মতো আমার জন্য অপেক্ষাই করছিলেন। ডেভিডের গায়ের রং সাহেবদের মতোই ফর্সা, রোগা লম্বা চেহারা, টাক মাথা। আমার ঢোকার সময় কবজিতে বাঁধা ঘড়ি একবার দেখে বলে দিলেন যে ওর আর ঠিক 15 মিনিট সময় আছে। বুঝলাম এই অ্যাংলো ইন্ডিয়ান মানুষটি সময়ানুবর্তিতাতে খুব জোর দেন। শুনলাম ওর বাবার মৃত্যুর পর থেকে ছবিটা বাড়ির একটা বন্ধ গুদাম ঘরে ছিল। ওই ঘরে কেউ যেত না। কিছুদিন আগে ওর মা মারা গেছেন, তাই ওর ইচ্ছে বাড়ি বিক্রি করে একটা ফ্ল্যাটে চলে যাওয়ার। তার জন্যে বাড়ির সবকিছু বিক্রি করে দেওয়া হচ্ছে। কিন্তু এই ছবিটা বিক্রি করার কোনো উদ্দেশ্য ছিল না। ওর কথায় ওই ছবি বিক্রি করে দেওয়ার সাহস ওর ছিল না। ভুল করে অন্য সবকিছুর মধ্যে ছবিটাও চলে গেছে। ছবির ইতিহাস জিজ্ঞেস করতে বলে উঠলেন, আমার ঠাকুরদাদার দাদু জন ছিলেন খুব শৌখিন মানুষ। জন জ্যাকব ছিল ওনার পুরো নাম। আর্মিতে উচ্চ পদে কাজ করতেন, বেঙ্গল আর্মিতে। ওর ছবি আমার কাছে নেই, কিন্তু শুনেছি যে ওর প্রথম স্ত্রী এলিজাবেথও ওর সঙ্গে ইংল্যান্ড থেকে এখানে আসেন। শুনেছি ওদের 2 মেয়ে ছিল। ছবিটা দেখে মনে হয় ওদের ছবি হতে পারে, কিন্তু তার বেশি কিছুই জানা নেই। তার মানে তো ওদের ঠাকুরদার মা ওদের মধ্যেই একজন, তাই তো? না, তা নয়। আসলে উনি এখানে আসার পরে আরেকবার বিয়ে করেন, ভারতীয় এক মহিলাকে। আমার ঠাকুরদার মাই তার মেয়ে। ইতিমধ্যে আমরা বাড়ির ড্রয়িং রুমে এসে বসেছি। বেশ বড় ঘরটা, ঘর জুড়ে পুরনো ফার্নিচার। ভদ্রলোক বেশ কায়দা করে ঠোঁটের ফাঁকে একটা চুরুট ধরিয়ে বলে উঠলেন, আমাদের বাড়ির সবাই এই ছবিটা এড়িয়ে চলে এসেছে গত 100 বছর ধরে, কিন্তু একই সঙ্গে ছবিটাকে আমরা পরিবারের অংশ বলে মনে করি বলে ফেলে দিতে পারি না। একটু থেমে ব্রায়ান বলে উঠলেন, আর যাই হোক, আমি চাই না তুমি এই ছবিটার থেকে কোনো রকম ক্ষতিগ্রস্ত হও। ছবিটা আর যাই হোক তোমার জন্য আদৌ সেফ না। সরাসরি প্রশ্নটা করলাম, আপনি কি ওই দুটো মেয়েকে দেখেছেন? মানে ছবির বাইরে? উনি চুরুটের ধোঁয়া ছেড়ে আমার দিকে কড়া চোখে তাকালেন। খানিকক্ষণ বাদে একটু যেন ইতস্তত করে বলে উঠলেন, তার মানে তুমিও গতকাল দেখেছো, তাই তো? হ্যাঁ, আমিও দেখেছি, আর তাই সাবধান করছি। একটু থেমে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠলেন, আমার বিয়ের পরপরই ঘটনাটা হয়েছিল, প্রায় 25 বছর আগে। আমাকে তার আগে কয়েকদিন ধরে আমার স্ত্রী একটা অদ্ভুত কথা বলেছিল একটা বাচ্চা মেয়ে মাঝে মধ্যে ওর পিছু পিছু আসে। আমি অতটা গুরুত্ব দিয়ে শুনিনি,
তারপর একদিন অফিসে থাকাকালীন হঠাৎ বাড়ি থেকে খবর পাই সুমি মানে আমার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় বড় রকম চোট পেয়েছে। ওকে সঙ্গে সঙ্গে বেলভিউ নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, কিন্তু লাভ হয়নি, ওর আর জ্ঞান ফেরেনি। যেভাবে ওকে পড়ে থাকতে দেখেছিল সবাই, অনেকেরই সন্দেহ হয়েছিল ওকে কেউ পিছন থেকে ধাক্কা দিয়ে দিয়েছিল। আমি জানি কে দিয়ে থাকতে পারে, কারণ এরকম ঘটনা আগেও ঘটেছে, তবে সবার সঙ্গে আবার হয় না। কে ধাক্কা দিতে পারে? ওই মেয়ে দুটোর মধ্যে কোনো একটা। আমাকেও ছোটবেলায় একবার কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তখন আমি খুব ছোট ছিলাম। আপনার বাবার মৃত্যু কিভাবে হয়? বাবা ছিলেন হাইকোর্টের খুব নামকরা ক্রিমিনাল লয়ার। একদিন রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা পড়েন। তার মানে ওই ছবির সঙ্গে সরাসরি যুক্ত না। কিন্তু এখানেও একটা প্রশ্ন ছিল। উনি গাড়ি থেকে নেমে ফুটপাত ধরে হাঁটছিলেন, হঠাৎ কি দেখে ওভাবে রাস্তার মধ্যে ছুটে যান কাউকে বাঁচাতে, কিন্তু রাস্তায় সেখানে কেউ ছিল না, কেউ না। একটু থেমে ভদ্রলোক ফের আস্তে আস্তে বলে উঠলেন, একটা গাড়ি এত জোরে আসছিল হঠাৎ করে থামতে পারেনি, ওখানেই ধাক্কা, আর সঙ্গে সঙ্গে উনি ওখানেই স্পটেড। তা ছবিটা কত সাল নাগাদ তোলা তা আন্দাজ করা গেছে? ঠিক জানি না, তবে কয়েকটা বিষয় একসঙ্গে ভাবলে, পরপর সাজালে সময়টা সম্বন্ধে মোটামুটি আন্দাজ করা যায়। জন এখানে এসেছিলেন 1860 সাল নাগাদ, অর্থাৎ সিপাহী বিদ্রোহের ঠিক পরে। আসলে সিপাহী বিদ্রোহের পরে 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ভারত শাসনের সব ক্ষমতা নিয়ে নেওয়া হয়। ভারত শাসনের দায়িত্ব সরাসরি ইংল্যান্ডের রানীর হাতে আসে। তার সঙ্গে সঙ্গে ভারতে নিয়ে আসা হয় ইংল্যান্ডে আর্মি কলেজ থেকে পাশ করা কিছু সেরা আর্মি অফিসার, যাতে গুরুত্বপূর্ণ পোস্টে ভারতীয় কেউ না থাকে। জন ছিলেন সেরকম একজন। স্যান্ডহার্স্টের রয়্যাল মিলিটারি কলেজ থেকে পাশ করে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেন। অর্থাৎ ছবিটা 1860 থেকে 1870-এর মধ্যে হওয়াটা স্বাভাবিক। আমি বোর্ন অ্যান্ড শেফার্ড স্টুডিওতে ওই ছবিটার খোঁজ করেছিলাম। পৃথিবীর সব থেকে পুরনো কয়েকটা ফটোগ্রাফি স্টুডিওর মধ্যে ওটা পড়ে। তা যাই হোক, আমাকে ওখান থেকে শুধু জানিয়েছিল যে ওটা ওখান থেকে তোলা নয়। তাহলে? ওয়েল, জন ক্যালকাটা ফটোগ্রাফিক সোসাইটির সদস্য ছিল খুব সম্ভবত। হয়তো ওর পার্সোনাল ক্যামেরাও ছিল। আমার ধারণা ওর নিজস্ব ক্যামেরাতেই তোলা ছবিটা। তখন তো পারিবারিক ছবি বেশি তোলা হতো না, তাই না? বেশি মানে বলতে পারো জীবদশায় তোলাই হতো না। যা ছবি তোলা হতো তা সাধারণত কোনো বিশেষ ঘটনার বা কোনো বিশেষ জায়গার, কারণ ছবি তোলার খরচ ছিল সাংঘাতিক। আর একটা জিনিস তোমার নিশ্চয়ই মনে হয়েছে যে ছবির ডান দিকের মেয়েটার মুখে অত গভীর বেদনার ছাপ কেন? ছবি তোলার সময় হাসি মুখ থাকাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, ঠিক তাই। ওয়েল, আমার ধারণা এই ছবিতে বাঁ দিকে যে মেয়েটা বসেছিল সে মারা যাওয়ার পরেই ওই ছবিটা তোলা হয়েছিল। মানে মানে আপনি বলছেন ছবি তোলার সময় ওই বাঁ দিকে বসা মেয়েটা জীবিত ছিল না, তাই তো? তাই তার চোখ বোঝা। হ্যাঁ, মাথাও তাই সামান্য ঝুঁকে পড়েছে, মুখে ওরকম প্রশান্তির ছাপ। মেয়েটার বোন ছবি তোলার সময় কাঁদছিল। হ্যাঁ, দিদির ঘাড়ে মাথা রেখে দিদিকে পাশ থেকে ধরে রেখেছিল। ঠিক তাই, সে যুগে মারা যাওয়ার পরে প্রিয়জনদের এভাবে ছবিতে ধরে রাখা হতো। চুপ করে রইলাম। এতক্ষণে বুঝলাম ডান দিকের মেয়েটা কেন ওরকম মুখ করে বসে আছে। এ শুধু একটা ছবি নয়, একটা গভীর বেদনার মুহূর্ত, যার দাগ থেকে যায় সময়ের সব ব্যাকরণ নস্যাৎ করে। আরও কিছু কথা বলার পরে আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। ভেবেছিলাম বাড়িতে এসে ছবিটা বাইরে কোথাও ফেলে দিয়ে আসবো, কিন্তু বাড়িতে ঢুকেই ছবিটার দিকে তাকিয়ে মনে হলো এটা আমার পক্ষে করা অসম্ভব। যেন মনে হলো ওরা বহুদিন বাদে আমার বাড়িতে আশ্রয় পেয়েছে, সেই আশ্রয় আমি কেড়ে নিতে পারি না। সেদিন রাতেও 1টা নাগাদ ঘুম ভেঙে গেল। পাশের ঘর থেকে যেন মৃদু কান্নার শব্দ ভেসে আসছে। হাতের পাশে টর্চ রেখেছিলাম, কিন্তু
পাশের ঘরে যাওয়ার সাহস হলো না, কিন্তু আস্তে আস্তে পাশের ঘর যেন আরো জীবন্ত হয়ে উঠছিল। টের পাচ্ছিলাম কারা ছুটোছুটি শুরু করছে। কি মনে হলো জানি না, ছুটে গিয়ে দরজার লকটা আটকে দিলাম যাতে কেউ এ ঘরে না চলে আসে। ঠিক পরক্ষণেই যেন টের পেলাম দরজার ঠিক অন্যদিকে নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। উল্টো দিকে কে বা কারা দাঁড়িয়ে আছে, এ ঘরের মধ্যে আসতে চাইছে। টের পেলাম কে যেন ছোট ছোট হাতে দরজায় টোকা দিচ্ছে। মাঝে মধ্যে অস্পষ্ট কথা ভেসে আসছিল, মনে হচ্ছিল আমাকে নিয়ে যেন আলোচনা করছে। সারা রাত এরপরে কিভাবে কাটলো বলে বোঝাতে পারবো না। কিন্তু সকালে আবার ওই ছবিটার সামনে দাঁড়াতেই বুঝলাম ওদের ফেলে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওরা ওরা এখন যেন আমার পরিবারের অংশ। জানি তোমরা কি ভাবছ। হ্যাঁ, আমিও যেন একটু একটু করে অন্য এক জগতে থাকতে শুরু করলাম। অফিস থেকে ফিরে ঘন্টার পর ঘন্টা ছবিটা সামনের সোফায় রেখে বসে থাকতাম। তারপরে একসময় যেন ওরা সামনে চলে আসতো আর আমি ওদের সঙ্গে চলে যেতাম 150 বছর আগের কলকাতায়। খুব মনে হতো কিভাবে বাঁদিকের মেয়েটা মারা গেল সেটা যদি জানা যেত, কিন্তু সেটা তো আর জানার উপায় নেই। নাকি আছে? আমাকে তার জন্য ওদের আরো কাছে যেতে হবে, ওদের সঙ্গে আলাপ করতে হবে। তবে এটুকু বুঝতে পারছিলাম দূরত্ব কমছে। গতকাল রাতে যে অভিজ্ঞতা হলো তা বেশ ভয়ের। অন্যদিনের মতোই আমি ড্রয়িং রুমের দরজা বন্ধ করে আমার শোয়ার ঘরে শুয়েছিলাম। রাত 1টার সময় পাশের ঘরে যথারীতি শব্দ শুরু হলো। স্পষ্ট বুঝতে পারছিলাম দুটো বাচ্চা ঘরময় ছুটোছুটি করছে। অন্যদিনের থেকে যেন একটু বেশি শব্দ করে। হঠাৎ মাঝের দরজার উপরে জোর ধাক্কা। চমকে উঠেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কে কে? একবার নয়, বারবার। আমি দরজার কাছে ছুটে এগিয়ে গেলাম। স্পষ্ট বুঝতে পারছিলাম সামনে এবারে শুধু ওই ওই 2 বাচ্চা নয়, সঙ্গে ওই ওই মহিলাও আছে যাকে দেখেছি, অনুভব করেছি। হয়তো ওদের মা। আমার সঙ্গে যেন কিছু কথা বলতে চায়। চিৎকার করে উঠলাম, চলে যাও, চলে যাও, চলে যাও, গেট লস্ট। আওয়াজটা থামলো। মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম। বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর খাটের উপরে শুয়ে পড়লাম। বেশ খানিকক্ষণ বাদে চোখ জুড়িয়ে এসেছিল, একটু ঘুমও এসেছিল। সে এক সাংঘাতিক দুঃস্বপ্ন। আমি যেন একটু একটু করে জলের মধ্যে ডুবে যাচ্ছি। মরিয়া হয়ে সাঁতরে জল থেকে উপরে উঠে আসার চেষ্টা করছি, কিন্তু পারছি না। ঠিক সে সময় একটা হাত জলের উপর থেকে আমার দিকে এগিয়ে এলো। আমি হাতটা ধরে আস্তে আস্তে জলের থেকে বেরোনোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু তবু উঠে আসতে পারছিলাম না। কি সাংঘাতিক স্বপ্ন! ঘুম ভাঙার পরেও চোখে সেই স্বপ্নের ঘোর যেন লেগে আছে, কিন্তু স্বপ্ন তো এখনো কাটেনি। আমি কার হাত ধরে আছি? ঠান্ডা সে হাত, ছোট সে হাত, ছোট ছোট নরম আঙুল। কার হাত?
মুহূর্তে যেন সচেতনতা ফিরে পেলাম। হাত ছাড়িয়ে উঠে বসতেই অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখলাম তাকে, ছবির ডান দিকের সেই ছোট বোনটাকে। আমার ঠিক পাশেই শুয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে জ্বলন্ত সবুজ চোখে, চোখের মধ্যে রাগ আর অভিমান, কান্নায় ভেজা ছলছলে চোখ। আমার দিকে হঠাৎ মেয়েটা হাত বাড়িয়ে দিল, ঠিক আমার গলা লক্ষ্য করে। কিছু বোঝার আগেই ছোট ছোট আঙুলগুলো আমার কণ্ঠনালী চেপে ধরল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কোনো রকমে দু হাতে ওই বরফ ঠান্ডা হাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু এই শিশুর হাতে যেন বড়দের থেকেও বেশি জোর। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। খানিকক্ষণ আপ্রাণ চেষ্টা করার পরে কোনো রকমে ছাড়িয়ে লাফিয়ে উঠে পাগলের মতো ঘরের দরজা খুলে বেরিয়ে এলাম। তারপর ছুটে বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। চিৎকার করে উঠলাম, কে আছে, কে আছে, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। সত্যি কোনো হুঁশ ছিল না। বাঁচাও আমাকে। আমার চিৎকারে দরজার জোরে বন্ধ হওয়ার আওয়াজে বাড়িওয়ালার বোধহয় ঘুম ভেঙে গিয়েছিল। বলা বাহুল্য, এরকম ব্যবহার আমার কাছ থেকে উনি আগে কখনো পাননি। দেখি বাইরে উপরের বারান্দায় এসে দাঁড়িয়েছেন। আমার চিৎকারের কারণ হিসাবে বললাম, আরে মনে হয়েছিল বাড়িতে কেউ যেন ঢুকে পড়েছে। কথা শুনে উনি ওনার ছেলেকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে নিচে নেমে এলেন। আমি জানতাম আমরা কিছুই পাবো না, কিন্তু আসল কথাটা তো আর ওকে বলা যাবে না। ভালো করে সবাই মিলে খুঁজলাম, কেউ কোথাও নেই। ছবিটাও ঠিক জায়গাতেই আছে। বুঝলাম ওরা কেউ সামনে আসতে চায় না, শুধু আমার কাছেই আসতে চায়। খানিক বাদে ফের আমার ফ্ল্যাটে ঢুকলাম, তবে শুধু ভোরের আলোর অপেক্ষায় ছিলাম। ঠিক করে ফেলেছিলাম ওই ছবি আর আমার কাছে রাখবো না। বেশ বুঝতে পারছি ওরা আমার আরও কাছে আসতে চায়। কি চায় তা যদিও জানি না। আজ শনিবার, অফিস ছুটি, অথচ বাড়িতে থাকতে আর ইচ্ছে করছে না। তখনই মনে হলো সাঁতার কাটতে যাব। গত কয়েকদিন যাওয়া হয়নি, ফিরে এসে ছবিটার একটা ব্যবস্থা করা যাবে। পুলে নামার খানিক বাদে বাড়ির সব ঘটনা প্রায় ভুলে গিয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম পুলের লাইফগার্ড আমার সঙ্গে কিছু কথা বলতে চায়। স্যার, আপনার সঙ্গে যে বাচ্চা মেয়েটা নামলো সে সাঁতার কাটতে পারে তো? ভালো সাঁতার না জানলে কিন্তু ওর এই পুলে নামার কথা নয়। বাচ্চা মেয়ে? কে? অবাক হলাম। ওই তো আপনার পরপরই নামলো। কই, কে দেখান তো। লোকটা দেখাতে গিয়ে খুঁজে পেল না। বিড়বিড় করে ফের বলে উঠল, আশ্চর্য, ঠিক ঠিক আপনার পরপরই নামলো, যেন মনে হলো আপনার সঙ্গেই আছে। কিছু বুঝতে না পেরে আবার সাঁতার কাটতে শুরু করলাম। শুধু পুলের নিচের টালি আর আমার সঙ্গে এগিয়ে চলা আলো ছায়াই ছিল সেদিন আমার সঙ্গী। খানিকক্ষণের মধ্যে সব চিন্তা কেটে গেল। হঠাৎ চমকে উঠলাম। জলের নিচ থেকে আমার জন্য একটা হাত উঠে আসছে, আর তারপরেই তাকে দেখতে পেলাম, ছবির বাঁ দিকের সেই মেয়েটাকে, যে নাকি ছবি তোলার সময় জীবিত ছিল না। মুখে সেই মিষ্টি হাসি, কিন্তু মেয়েটার মুখের সে হাসি হঠাৎ মিলিয়ে গেল। দেখতে পেলাম মেয়েটা জলের নিচে একটু একটু করে তলিয়ে যাচ্ছে, আর আমার দিকে হাত বাড়িয়ে সাহায্য চাইছে। কিছু বোঝার আগেই আমি হাত বাড়ালাম ওকে সাহায্যের জন্য, কিন্তু হাত পেলাম না। ও আরও তলিয়ে যাচ্ছে। পুলটা যেন হঠাৎ করে অনেক বেশি গভীর হয়ে গেছে।
নিচে পরিষ্কার টালিও আর নেই, সেখানে আছে কাদা, মাটি, আগাছা। আমি ওকে সাহায্যের জন্য আরও খানিকটা নিচে নেমে হাত বাড়িয়ে দিলাম। ও আরও তলিয়ে যাচ্ছে। আমারও কিন্তু জেদ বাড়ছে। ওকে ডুবতে দেব না, সে যাই হোক না কেন। দম বন্ধ হয়ে আসছিল। একবার জলের উপরে উঠে বড় নিঃশ্বাস নিয়ে ফের ডুব দিলাম। অনেকটা নিচে যেতে ওর হাতটা হাতে এলো। টেনে তোলার চেষ্টা করলাম, কিন্তু এত ভারী কেন? মেয়েটা আমার হাতটা জোর করে জড়িয়ে ধরেছে। আমি ওকে উপরে টেনে তোলার বদলে আমি নিচে তলিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি নিচের কাদামাটির দিকে। বেশ বুঝলাম ওই আমাকে টেনে নিয়ে যাচ্ছে জলের গভীরে, আরো আরো গভীরে। অনেক পরে হাত ছাড়ল। ছটফট করতে করতে জলের উপরে উঠে এলাম। পুল থেকে ছুটে বেরিয়ে এলাম। উঠেই গার্ডের কাছে চলে গেলাম। কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই গার্ডকে মেয়েটার কথা জানানো দরকার। শুনছেন শুনছেন, আপনি ঠিকই বলেছিলেন, এখানে একটা বাচ্চা মেয়ে আছে। পুলটা এখনই বন্ধ করে দেওয়া উচিত। মেয়েটা আমাকে আমাকে টেনে নিচে নিয়ে যাচ্ছিল। অবাক হলাম, লোকটা আমার কথা যেন শুনতেই পাচ্ছে না। লোকটা আমার উপস্থিতি সম্পূর্ণ অগ্রাহ্য করে হঠাৎ ছুটে গেল পুলের দিকে। সঙ্গে আরো কয়েকজন ওই একই দিকে তাকিয়ে আছে। বেশ কয়েকজন পুলের দিকে আঙুল তুলে দেখাচ্ছে কিছু একটা হয়েছে। বেশ কয়েকজন লোক পুলে ঝাঁপিয়ে পড়ল, জল থেকে একটা দেহ উদ্ধার করার চেষ্টা করছে। দাঁড়িয়ে গেলাম। খানিক বাদে একটা ছেলের দেহ ওরা জল থেকে তুলে আনলো। ছেলেটা নিষ্পন্দ হয়ে পড়ে আছে। বেঁচে আছে কি? কাছে যেতেই চমকে উঠলাম। যে ছেলেটাকে ওরা উদ্ধার করেছে সে ছেলেটাকে ঠিক আমার মতোই দেখতে, আমার মতোই সুইমিং কস্টিউম পরা। দূরে, খানিক দূরে ওই মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে, ওর বোনের হাত ধরে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। বুঝলাম আমার জন্যই অপেক্ষা করছে। অমৃতবাজার পত্রিকা 23শে বৈশাখ সন 1276, বৃহস্পতিবার 31শে মার্চ 1870। গতকল্য মধ্য কলকাতার এক পুষ্করিণীতে একটি শিশুকন্যার মৃত্যু হইয়াছে। বাচ্চাটি এক উচ্চপদস্থ আর্মি মেজর জেনারেলের কন্যা বলিয়া জানা গেছে। মেয়েটি তাহার ভগিনীর সহিত পুষ্করিণীতে নামিয়াছিল, সঙ্গে পরিচারিকাও ছিল, কিন্তু পুষ্করিণীর কর্দম অথবা লতাপাতায় বাচ্চাটির পা আটকাইয়া যায়। তাহার কারণেই এই মৃত্যু হইয়াছে বলিয়া অনুমান করা হইতেছে। কনিষ্ঠা ভগিনী উহাকে জল হইতে তুলিবার অনেক চেষ্টা করে, কিন্তু সফল হয় নাই। দুজনেই সন্তরণে পারদর্শী ছিল। প্রশ্ন, ওই পরিচারিকা তখন কি করিতেছিল? প্রাথমিক তদন্তে প্রকাশ, ওই পরিচারিকা খানিকক্ষণের জন্য অন্য কোথাও গিয়াছিল। ঘটনার সময় জন ও পত্নী মারিয়া গৃহে ছিলেন না। আরেকটি খবর এর সঙ্গে জড়িত ও প্রাসঙ্গিকও হইতে পারে। হিন্দু পেট্রিয়ার পত্রিকায় কিছুদিন আগে একটি সংবাদ প্রকাশিত হইয়াছিল, যাহাতে ওই কন্যার পিতার উল্লেখ ছিল। ওই কন্যার পিতা মেজর জেনারেল জন জেকব উহার দপ্তরের 5 অধস্থন কর্মীর উপরে অর্থ তছরূপের অভিযোগ আনেন এবং চাকুরি হইতে তাহাদের বরখাস্ত করেন। ইহার সহিত ওই ঘটনার কোনো সংযোগ আছে কিনা তাহা তদন্ত করিয়া দেখা হইতেছে। শুনছিলেন অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা গল্পের শুরুই মৃত্যুর পরে। গল্পের কথক সৌম, ব্রায়ানের চরিত্রে শীর্ষেন্দু, অ্যান্টিক জিনিসের দোকানদার ও সুইমিং পুলের সেক্রেটারি রৌনক, বাচ্চা মেয়েটির কণ্ঠে প্রিয়া। গল্পটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান।
ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।